আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড আপডেট নিউজ আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। চলছে দেশ জুড়ে রাজনৈতিক উত্তাপ, উত্তেজনা, এক গমট পরিস্থিতি। কখন কোন সময় কি ঘটনা ঘটে যায় তা বলা মুশকিল। দর্শক, আমাদের হাতে এসেছে আজকের সংবাদে গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই জানিয়ে দিব, বিএনপি ফু দিলে এনসিপি সহ বাকি সব দল বাতাসে উড়ে যাবে, এমন ঘোষণা দিলেন বিএনপির এক মাতাল নেতা। এরপর জানিয়ে দিব, নতুন কোন হাসিনাকে ক্ষমতায় বসাতে মরিয়া ভারত। ব্যবসায় লালবাত্তি জ্বলছে ভারতের কঠোরপন্থী কসাই নরেন্দ্র মোদী সরকারের। তাই এখন উপায় না পেয়ে অবশেষে বাংলাদেশে এক ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি করে আরেক হাসিনা রাক্ষসীর হাতে তুলে দিতে উঠে পড়ে লেগেছে এই কসাই মোদী। দর্শক, জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব ফের যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। আরো জানিয়ে দেব, দেশের সমস্যার কথা বাইরে বলে লাভ নেই, বলছে প্রধান উপদেষ্টাকে আমির খসরু। সর্বশেষ জানিয়ে দিব আজকের সংবাদের সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। দর্শক, 90 দিনে কেন নির্বাচন করা সম্ভব নয়, একটি বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি, এইসিম হাসান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর পুরো সংবাদটি শুনে আপনার এ বিষয়ে কি মন্তব্য তা আমাদের চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। পরবর্তী সংবাদে আপনাদের এই মূল্যবান মতামতগুলি আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিএনপি ফু দিলে এনসিপি সহ বাকি সব দল বাতাসে উড়ে যাবে। শুক্রবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির নেতা আব্দুল খালেক বলেন, এনসিপির ছোট ছোট নেতারা আজ শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে, অথচ তারা এখন বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করছে। তিনি দাবি করেন, আজ এনসিপির ছোট ছোট বাচ্চারা শত শত কোটি টাকার মালিক হয়েছে, তারা বিএনপিকে ভয় দেখায়। আরে বাংলাদেশে গতকাল যে জনসভা হলো, মাত্র 3টা সংগঠনের সভা, 50 লক্ষ লোক হলো। তারা ফু দিলে তোমাদের এনসিপি আর বাংলাদেশের বাকি সব দল কোথায় উড়ে যাবে, বাতাসে খুঁজে পাওয়া যাবে না। আব্দুল খালেক আরো বলেন, এনসিপি মানে এখন বাংলাদেশ চিলড্রেন পার্টি। ছোটবেলায় পড়া ছড়ার মতো তারা এখন বলছে এনসিপি এনসিপি, কোথা যাও চুপি চুপি, দাঁড়াও না একবার ভাই, টাকা পাই যেখানে যাই মোরা সেখানে, দাঁড়াবার সময় তো নাই। তিনি এনসিপির নেতাদের উদ্দেশ্যে বলেন, আগে বিএনপির একটি ওয়ার্ডের নেতা হওয়ার যোগ্যতা অর্জন করুন, তারপর বড় স্বপ্ন দেখুন। আমরা চাই আপনারা আমাদের সঙ্গে থাকুন, কিন্তু আবেগে ভেসে গিয়ে বাস্তবতা ভুলে যাবেন না। আব্দুল খালেক দাবি করেন, বিএনপি 60 লাখ নেতাকর্মী কারাবরণ করেছেন, আন্দোলনে গুলি খেয়েছেন। এত ত্যাগের পর আমাদের ভয় দেখিয়ে কিছু হবে না। এই 60 লাখ লোক বাঘ একবার গর্জে উঠলে কেউ রেহাই পাবে না। নোবেল বিজয়ী বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, আপনাকে সম্মান করি, তাই বলছি ডিসেম্বরেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিন। আর যদি রাজনীতিতে আসার ইচ্ছা থাকে, নির্বাচনে দাঁড়িয়ে প্রেসিডেন্ট হন, মেনে নেব, কিন্তু নির্বাচন বানচালের চেষ্টা করলে দেশের মানুষ ক্ষমা করবে না। বক্তব্যের শেষ দিকে তিনি বিএনপি নেতাকর্মীদের সরকার, এনসিপি এবং জামায়াতের বিরুদ্ধে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানান। নতুন কোন হাসিনাকে ক্ষমতায় বসাতে মরিয়া ভারত। একটি ধোঁয়াশাচ্ছন্ন রাত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কক্ষের জানালা দিয়ে বাইরে তাকিয়ে অন্ধকারে ডুবে যান চিন্তার অতলে। দেশের অভ্যন্তরে অর্থনৈতিক চাপ, মণিপুর সংকট, উত্তর পূর্বাঞ্চলে নিরাপত্তাহীনতা আর চারপাশে প্রতিবেশী রাষ্ট্র ক্রমবর্ধমান অস্থিরতা তাকে অজানা এক দুর্বলতার সংকেতে জর্জরিত করে তোলে। এই অস্থিরতার কেন্দ্রে এখন বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ের পর ভারতের সেই পূর্ব স্থাপিত নিয়ন্ত্রণ ক্রমেই অতীত হয়ে উঠেছে। যে আধিপত্য এক সময় দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে ভারতের নিরাপত্তা বলয়কে দৃঢ় করত, তা এখন অস্পষ্ট হয়ে পড়েছে। সেই প্রেক্ষাপটে ভারত বারবার বলে চলেছে, বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন জরুরি। কিন্তু বিশ্লেষকদের ভাষ্য ভিন্ন। তারা বলছেন, এটি কোনো মানবিক কিংবা গণতান্ত্রিক বিবেচনা নয়, বরং এর মূলে রয়েছে ভারতের স্বার্থভিত্তিক কৌশল। শেখ হাসিনার শাসনকাল ভারতকে দিয়েছিল এক স্বর্ণযুগ,
2010 সাল থেকে একের পর এক চুক্তির মাধ্যমে ভারত বাংলাদেশ থেকে পেয়েছে ভৌগোলিক সুবিধা, নিরাপত্তা, সহযোগিতা, গার্মেন্টস মার্কেট, প্রবাসী বেকার, ট্রানজিট রোড এবং ত্রিপুরা মেঘালয় সংলগ্ন স্থলবন্দরের উপর প্রভাব। এমনকি গঙ্গা ও তিস্তা নদীর পানি বন্টন ইস্যুতেও সুবিধা এসেছে হাসিনা সরকারের রাজনৈতিক নমনীয়তা ও এক ধরনের পরাধীন নীতির কারণে। কিন্তু সেই সূত্র আজ ছিন্ন। 5ই আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসার পর ভারতীয় পক্ষ আগের মতো দাবি পূরণ পাচ্ছে না। বর্তমান প্রশাসন দেশীয় সার্বভৌমত্ব বজায় রাখার কথা বলছে এবং সরাসরি বার্তা দিচ্ছে ভারতীয় প্রভাব থেকে দূরে থাকার ফলে ভারতের সুবিধাবাদী কূটনীতি এখন ধাক্কা খাচ্ছে বাস্তবতার দেওয়ালে। এই প্রেক্ষাপটে ভারত যে নির্বাচনের দাবি জানাচ্ছে তার পেছনে রয়েছে কিছু নির্দিষ্ট কৌশলগত লক্ষ্য। ভূরাজনৈতিক প্রভাব পূর্ণ প্রতিষ্ঠা। ভারত মনে করছে একটি নির্বাচিত সরকার দ্রুত গঠন হলে, বিশেষ করে পুরনো রাজনৈতিক শক্তিগুলো ফিরে এলে তাদের দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক দখল পুনরায় মজবুত হবে। চীনকে ঠেকানোর খুঁটি বাংলাদেশ ভারতের কাছে শুধু বন্ধু নয়, বরং দক্ষিণ এশিয়ায় চীন প্রভাব রোধে এক গুরুত্বপূর্ণ সেফ জোন। কিন্তু বর্তমান সরকার চীনের সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক গড়ার ইঙ্গিত দিচ্ছে, যা ভারতের জন্য অ্যালার্ম। ভারতীয় কূটনীতিকরা মনে করেন নতুন সরকার গঠিত হলে তারা চীনা প্রভাব ঠেকাতে ভারতের সহযোগিতা চাইবে। সেই সুযোগটাই কাজে লাগাতে চায় ভারত। বাণিজ্যিক আগ্রহ, বিদ্যুৎ, ঔষধ, কৃষি ও ই কমার্স খাতে ভারতীয় কোম্পানিগুলোর প্রবল আগ্রহ রয়েছে। নির্বাচিত সরকার যদি ভারতের প্রত্যক্ষ অথবা পরোক্ষ পৃষ্ঠপোষকতায় গঠিত হয় তাহলে এসব খাতে ভারতের অনুকূলে চুক্তি স্বাভাবিকভাবে সহজ হবে। নদী ও গ্যাস ইস্যুতে অগ্রগতি। তিস্তা নদীর পানি বন্টন এবং পার্বত্য চট্টগ্রামে গ্যাস অনুসন্ধানের আলোচনা আগের সরকারের সময়ে এগোচ্ছিল, বর্তমানে তা স্থগিত। ভারত চায় নতুন সরকার এলে সেই আলোচনা আবারও শুরু হোক। ফের যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। দেশের উপর দিয়ে বয়ে যাওয়া গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে প্রথমে স্থল নিম্নচাপ এবং পরে স্থল সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি শেরপুর ও তৎসংলগ্ন ভারতের মেঘালয় অঞ্চলে অবস্থান করছে। এটি আরও উত্তর অথবা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এর প্রভাবে আগামী 72 ঘন্টা দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। একই রকম পরিস্থিতি অব্যাহত থাকবে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি ও হতে পারে। তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত। বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা ও 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়াবিদদের মতে আবহাওয়ার এমন অবস্থার কারণে নদীর তীরবর্তী এবং পাহাড়ি এলাকার বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করা উচিত। দেশের সমস্যার কথা বাইরে বলে লাভ নাই বলছে প্রধান উপদেষ্টাকে আমির খসরু। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সমস্যার কথা বারবার বাইরে গিয়ে বলে লাভ নেই, এখানেই বলতে হবে, এখানেই সমাধান। শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলজিইডি মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, আমরা নির্বাচনের অপেক্ষায় আছি। নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটা নির্বাচিত সরকার প্রয়োজন।
এটা কোনো দল চায় আর কোনো দল চায় না, এটা বড় কথা নয়, কারণ গণতন্ত্রের প্রত্যাশায় আছে বাংলাদেশের মানুষ। তিনি আরো বলেন, দিন শেষে সংস্কার বিচার যত কিছু বলেন, সমাধান বাংলাদেশের মানুষ। সমাধান দেবার দ্বিতীয় কোনো অস্ত্র নেই, একটাই মাত্র অস্ত্র বাংলাদেশের জনগণ। নেতাকর্মীদের ছোটখাটো দ্বিধা দ্বন্দ্ব ভুলে যাওয়ার আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, বাংলাদেশকে সঠিকভাবে সঠিক জায়গায় দেশনেত্রী খালেদা জিয়ার চিন্তায়, জিয়াউর রহমানের চিন্তায় গড়তে হলে নেতাকর্মীদের মধ্যে স্পিরিট থাকতে হবে। স্পিরিট চলে গেলে হবে না, নিজেদের মধ্যে ছোটখাটো দ্বিধা দ্বন্দ্ব ভুলে যেতে হবে। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের পরিচালনায় সভায় প্রধান আলোচক ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এস.এম. আব্দুল আউয়াল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। 90 দিনে কেন নির্বাচন করা সম্ভব নয়, বিশেষ লেখা। 90 দিন মানে 3 মাস, অনেক দীর্ঘ সময়। 3 মাসে পৃথিবীতে অনেক কিছু করা যায়, অনেক উত্থান পতন ঘটে। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল মাত্র 36 দিনের আন্দোলনে, সেখানে 90 দিনে একটি নির্বাচন করা যাবে না কেন? এই বিতর্কে না গিয়ে আসুন আমরা অতীতের নির্বাচনগুলো বিশ্লেষণ করি। অতীতের তত্ত্বাবধায়ক সরকারগুলো 90 দিনে কি কাজ সম্পন্ন করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করেছিল? স্বৈরাচারের পতনের পর বাংলাদেশে প্রথম নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় 1990 সালে। 9 বছরের স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদকে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর 3 দলীয় জোট একমত হয়ে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে মনোনীত করে, কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন শর্ত দিয়েছিলেন যে তিনি নির্বাচন শেষে আবারও প্রধান বিচারপতির পদে ফিরে যাবেন। এই শর্ত মানলেই কেবল তিনি রাজি হতে পারেন। 3 জোট এতে রাজি হয় এবং বিচারপতি শাহাবুদ্দিন আহমদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি 3 মাস সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন ছাড়াও বেশ কিছু কাজ করেন, যে কাজগুলোর মধ্যে রয়েছে: 1. কালো আইন বাতিল। মাত্র 7 দিনের মধ্যে তিনি বিশেষ ক্ষমতা আইন, প্রেস অ্যান্ড পাবলিকেশনসের বিতর্কিত ধারাসহ অন্তত 5টি নিবর্তনমূলক আইন অধ্যাদেশের মাধ্যমে বাতিল করেন। 2. বিচার বিভাগ পৃথককরণ। একটি অধ্যাদেশের মাধ্যমে তিনি বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা করেন। এক্ষেত্রে তিনি আদালতের একটি মামলার রায়কে সামনে নিয়ে এসে কাজটি সম্পন্ন করেন। 3. প্রশাসনিক সংস্কার। দায়িত্ব গ্রহণের মাত্র 2 সপ্তাহের মধ্যে তিনি প্রশাসনে ব্যাপক রদবদল করেন। প্রায় সবকটি মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল করা হয়। এরশাদ সরকারের ঘনিষ্ঠ সচিবদের বাদ দেওয়া হয়। দেশ জুড়ে জেলা প্রশাসকদের নতুন করে পদায়ন করা হয়। মাঠ পর্যায়ে পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করা হয়। অর্থাৎ পুরো প্রশাসনিক সংস্কার বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার মাত্র 15 দিনের মধ্যে সম্পন্ন করে। 4. নির্বাচন কমিশন সংস্কার ও পুনর্গঠন। নির্বাচন কমিশন সংস্কার এবং পুনর্গঠন ছিল সেই সময় একটি বড় দাবি। এই কাজটি সম্পূর্ণ করতে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের সময় লাগে মাত্র 1 মাস। এই 1 মাসের মধ্যে কয়েকটি আইন পরিবর্তন করা হয়। নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি করা হয়। নতুন নির্বাচন আচরণবিধি প্রণয়ন করা হয়। বিচারপতি আব্দুর রউফের নেতৃত্বে একটি যোগ্য, কার্যকর নির্বাচন কমিশন গঠন করা হয়। এই নির্বাচন কমিশনের অধীনেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। 5. এরশাদকে গ্রেপ্তার ও বিচার শুরু। বিচারপতি শাহাবুদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণ করে হুসেইন মোহাম্মদ এরশাদকে গ্রেপ্তার করেন এবং তাকে গৃহবন্দী অবস্থায় রাখা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলার বিচার শুরু হয়। 6. স্বৈরাচারের সহযোগীদের গ্রেপ্তার এবং বিচার শুরু। একই সময়ে তিনি এরশাদের 9 বছরের শাসন ব্যবস্থায় যারা দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতায় সঙ্গে জড়িত ছিল তাদের বিচার শুরু করেন। বেশ কয়েকজন স্বৈরাচারের দোসরদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনেন। 7. এরশাদের দুর্নীতি তদন্ত কমিশন গঠন। এই সময়ের মধ্যে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ বিচারপতি আহসান উদ্দিনের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেন। সেই তদন্ত কমিশন এরশাদের দুর্নীতি সম্পর্কে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে। মাত্র 45 দিনের মধ্যেই এই প্রতিবেদন প্রকাশিত হয়। আমরা যদি বিচারপতি শাহাবুদ্দিনের 3 মাসের শাসন ব্যবস্থা পর্যালোচনা করি তাহলে দেখব এই 3 মাস সময়ের মধ্যে তিনি বিচার সংস্কার ও নির্বাচন 3টি কাজ সমান্তরালে একসঙ্গে করেছেন। একটির পর আরেকটি বা একটির সঙ্গে আরেকটির কোনো সম্পর্ক ছিল না। 90 দিনের মধ্যে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ 47 দিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন, অর্থাৎ প্রতি 1 দিন
অন্তর অন্তর তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন। বিচারপতি শাহাবুদ্দিন আহমদ এই 90 দিনে মাত্র একবার বিদেশ সফর করেছিলেন। বিচারপতি শাহাবুদ্দিন আহমদ তার 3 মাসের তত্ত্বাবধায়ক সরকারের আমলে যতগুলো কাজ করেছেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার 10 মাসে কি তার অর্ধেক পরিমাণ কাজ করেছে। বিচারপতি শাহাবুদ্দিন পুরোপুরি নজর দিয়েছিলেন জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের উপর। এ কারণে তিনি বিদেশ সফর বা অন্য কোনো অযাচিত কাজে মনোনিবেশ না করে নির্বাচন সংস্কার এবং এরশাদের বিচারের বিষয়ে মনোনিবেশ করেছিলেন, সফলও হয়েছিলেন তিনি।